ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে যে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এসএলএসটি জিওগ্রাফির ক্লাস 11-12-এর যে কাট অফ রয়েছে, এক্সপেক্টেড কাট অফ রয়েছে, তা কত যেতে পারে। আজকে 20 তারিখ, সকলে জানো যে আজকে বিকেলের মধ্যে আমাদের হয়তো এসএসসি বোর্ড অ্যান্সার কি দিয়ে দিবে। তবে আমরা যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি যে কী টাইপের কোয়েশ্চেন রয়েছে, মানে অনেকটা তো কাট অফ নির্ভর করে কোয়েশ্চেনের উপর। কারণ যে 11-12-এর যে কোয়েশ্চেন পেপার রয়েছে না, অনেকটাই কিন্তু ডিসেন্ট টাইপের, মানে একটু কনসেপচুয়াল টাইপের কোয়েশ্চেন পেপার রয়েছিল। তোমরা 9-10-এ দেখেছো যে কোয়েশ্চেন অনেকগুলো, ধরো যে অনেকে বলছে যে আমি 60 পাবো, কেউ 58 বলছে, কেউ 55 বলছে, কেউ 51-52 বলতেছে। মানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা একটু ইজি টু মডারেট ছিল, মানে হার্ড কোয়েশ্চেন দুই একটা ছিল, কনসেপচুয়াল তো ছিলই না, একটু দুই একটা সালটাল ছিল, হয়তো কেউ অনেকে পারতো না। কিন্তু 11-12-এর যে কোয়েশ্চেনটা রয়েছে না, আমরা যথেষ্ট ডিপ অ্যানালাইসিস করে দেখেছি 30টা কোয়েশ্চেন যে রয়েছে না 11-12-এর, মানে পারার মতো, মানে ঠিক আছে ইজি, মানে সকলে কোনো না কোনো সোর্স থেকে পড়েছে। কার্তিকদা হয়ে গেল, কার্তিকদার বই থেকে হয়ে গেল, বা কোনো রেফারেন্স বই থেকে হয়ে গেল, খুলনার মাজিদ হোসেন, ডক্টর খুল, এই সমস্ত সাবিন্দার সিং, 9-10-এর আমাদের 11-12-এর যে জিওগ্রাফির বইগুলো রয়েছিল সেখান থেকে অনেক হুবহু কোয়েশ্চেন কিছু পাওয়া গেছিল। তবে যে 30টা যে 20টা কোয়েশ্চেন না, 30 থেকে 20টা কোয়েশ্চেন যে রয়েছিল 11-12-এ, অনেকটা টাফ বা কনসেপচুয়াল, মানে কনসেপ্ট সাবজেক্টের প্রতি যদি কনসেপচুয়াল ক্লিয়ারিটি না থাকে কারোই, অ্যাকচুয়ালি ওটা করা তাদের খুবই চাপের বা চ্যালেঞ্জিং ছিল। তা সত্ত্বেও কাট অফ এতটাই কম যাবে না, কারণ যে কম্পিটিশন সকলে জানে যে অনেক হার্ড। এবারে অনেক পরীক্ষার্থী বসেছে, অনেকের বিয়েটা ছিল এবার, অনেক দিন ধরে অনেকে প্রিপারেশন করছে এসএসসির জন্য, কারণ দীর্ঘশী 9-10 বছর ধরে মানুষ সাবজেক্টটাকে পড়ছে আর এত ভালোবাসা দিয়ে মানুষ অনেক হার্ড ওয়ার্ক করে এবার পরীক্ষা দিয়েছে। তবে এক্ষেত্রে আমরা কাট অফ আলোচনা করবো যে জেনারেলে কাট অফ কত হতে পারে, ওবিসি এ, ওবিসি বি, তারপর এসসি এসটি, এদের কাট অফ মোটামুটি কত দূর যেতে পারে, মানে একটা ক্যান্ডিডেট কত পেলে মানে এবার মোটামুটি ইন্টারভিউতে অ্যাটলিস্ট ডাক পাবে। সেই সিলেকশন কত হবে ওটা তো ডিপেন্ড করে, তোমার কি আরও ভাইবা রয়েছে 20 মার্কসের, ওটা পরবর্তী সময়ে একাডেমিক এক্সপিরিয়েন্স, তোমার স্কোর, একাডেমিক কোয়ালিফিকেশন, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। তবে আউট অফ 60 আজকে আমরা ধরেছি যে এক্সাম, রিটেন এক্সাম হলো, আউট অফ 60 ওর মধ্যে কত পেলে একজন জেনারেল ক্যান্ডিডেট অ্যাটলিস্ট ইন্টারভিউতে ডাক পাবে। ঠিক আছে, জেনারেলে একটা কোনো ক্যান্ডিডেট যদি 52 50 থেকে 52 যদি পেয়ে থাকে, তাহলে অবশ্যই ওর ডাক পাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেক বেশি রয়েছে, কারণ কোয়েশ্চেন পেপার যথেষ্ট কঠিন ছিল, তোমরা সকলেই দেখেছো। ওবিসি বি কোনো ক্যান্ডিডেট যদি 50+ পেয়ে থাকে, তারও এক্ষেত্রে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ সবসময় ওবিসি বি থেকে 1 থেকে 2 নাম্বার কম পেলেও ডাক পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখেছি যে বিগত সালে যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সাম রয়েছে, সেক্ষেত্রে জেনারেল ওবিসি বি থেকেও ওবিসি এ 2 নাম্বার 3 নাম্বার কোনো ক্ষেত্রে কম পেয়েও ইন্টারভিউতে ডাক পেয়েছে। তবে এসসিদের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর এখানে কাজ করে, 47 থেকে 49 যদি পেয়ে থাকে কোনো এসসির ক্যান্ডিডেট না, সেও হয়তো ডাক পাওয়ার তারও সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কারণ এক্ষেত্রে ধরো যে একটা ওবিসি বি, একটা ওবিসি এ আর এসসি এসটির কোনো ছাত্র ব্রিলিয়েন্ট হতে পারে, ও এক্সট্রা অর্ডিনারি ছাত্র সবটা শ্রেণীতেই থাকে, সব কাস্টে থাকে, সব ক্যাটাগরিতে থাকে। সেই যে ক্যান্ডিডেটটা না, সে কিন্তু জেনারেলে মাইগ্রেট করে যাবে, মানে সে আর কিন্তু ওবিসিতে এ বা বি বা এসসিতে থাকবে না। তখন সে কার সঙ্গে কম্পিটিশন করবে? জেনারেলের সঙ্গে কম্পিটিশন করবে। তাহলে ওবিসি বি আর এর আর এসসির যে পরের যে ওয়েটিং লিস্টের যে ক্যান্ডিডেটটা রয়েছে না, সে কিন্তু একটু হলেও ওর চান্স পাওয়ার মানে সম্ভাবনা বেড়ে যায়। কেন? 1 নাম্বার যে ওবিসির এ বা বি এর ক্যান্ডিডেটটা ছিল, সে যদি 52, 53 বা 54 পেয়ে থাকে, তো অবভিয়াসলি ও মাইগ্রেট করে যাবে কোথায়? জেনারেলে। তারপরের যে ক্যান্ডিডেটটা রয়েছে যে 47-48 পেয়েছিল, বা লাস্ট ক্যাটাগরি, মানে লাস্ট কাট অফের যে 1-2 নাম্বার কম ছিল, তার কিন্তু তারপরে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে এটা হচ্ছে আজকের এক্সপেক্টেড কাট অফ, এটা আমাদের নিজস্ব পার্সোনাল ইউটিউব চ্যানেলের এক্সপেক্টেড কাট অফ, এটা কোনো অফিসিয়াল কাট অফ না। তবে আমরা যথেষ্ট ডিপ অ্যানালিসিস করেই কাট অফটা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলেই আমরা এসএলএসটি জিওগ্রাফির মক ইন্টারভিউর বিভিন্ন কোয়েশ্চেন বা সেলফ ইন্ট্রোডাকশন কেমন করে করবে সেটা বিষয়ে আমরা ধাপে ধাপে বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের নিয়ে জানানোর চেষ্টা করব। যেমন অ্যাজ এ এক্সাম্পল, ধরো যে সেলফ ইন্ট্রোডাকশন কেমন হতে পারে, এটা একটা মোস্ট চ্যালেঞ্জিং। প্রতিটা ইন্টারভিউতে এটা আলোচনা মানে জিজ্ঞেস করে থাকেন আর কি, বোর্ড জিজ্ঞেস করে থাকেন যে আপনাকে প্রেজেন্টেশন করুন, আপনাকে সেলফ ইন্ট্রোডাকশন দিন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি, এই সমস্ত কিছু। আর বেসিক কিছু জিনিস জানার দরকার থাকে, যেমন একটা
9, 10 বা 11, 12-এর ছাত্রকে তুমি পড়াবে, সেক্ষেত্রে জিওটেকটনিক কি, জিওমরফোলজি কি, এদের ডেফিনেশন কি, কে সংজ্ঞাটা কথাটা বলেছেন, এই সমস্ত এদের মধ্যে ডিফারেন্স কি, এই যে ছোট ছোট বিষয়গুলি, যেমন ডেমোগ্রাফি কি, পপুলেশন জিওগ্রাফি কি, দেখতে মনে হচ্ছে দুটাই কি জনসংখ্যা নিয়ে আলোচনা করছে, কিন্তু এদের মধ্যেও কিন্তু না অনেক ডিফারেন্স রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে। আপনারা যদি পরবর্তী ভিডিও, কারো যদি মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন পার্ট 2 ভিডিওটা নিয়ে আসার জন্য। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য মক ইন্টারভিউর যে কোয়েশ্চেন পত্র একে একে আমরা নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মক ইন্টারভিউর জন্য সকলে প্রিপারেশন করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।